মুকুন্দের তাল গাছের বাগান ছিল। ও তাল গাছে উঠে তাল পাড়ত, আর তারপর এই তাল ব্যবসায়ীদেরকে বিক্রি করে টাকা রোজগার করত। আরে ভাই, এবার তুমি বেশি তাল দেওয়ার ব্যবস্থা করো, বাজারে তালের চাহিদা বেড়ে গেছে। ঠিক আছে স্যার, কাল থেকে বেশি তাল দেওয়ার চেষ্টা করব আমি। ঠিক আছে। মুকুন্দ আর ময়ূরীর একটা মেয়ে ছিল, মিনা। মিনা, কোথায় তুই? এক্ষুনি তো এখানেই ছিল, মনে হয় বান্ধবীদের সাথে খেলতে গেছে। কিন্তু তোমার ওকে দিয়ে কি দরকার? আরে ও তাল খেতে চেয়েছিল, তাই দেখ ওর জন্য কিছু টাটকা তাল পেড়ে নিয়ে এসেছি। তক্ষুনি মিনা, আরে বাহ, তাল! এই সবগুলো আমি খাবো। হ্যাঁ, তোর জন্যই এনেছি, আস্তে আস্তে খা। গ্রীষ্মকাল হোক বা বর্ষা, মুকুন্দ সব ঋতুতে তাল গাছে উঠত। একদিনের কথা, টানা 2 দিন ধরে বৃষ্টি থামছিলই না। ভগবান করুক এর বৃষ্টি তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক। আজকে গাছে সাবধানে ওঠো, সব ডাল ভেজা থাকবে। হ্যাঁ, সাবধানেই চড়বো। আমি কি নতুন নাকি? আমি জানি তুমি সব জানো, তাও খেয়াল রেখো। হ্যাঁ আমার সোনা বউ, তুমি চিন্তা করো না, আমি যাব আর আসব। ঠিক আছে। মুকুন্দ তাল গাছে উঠতে শুরু করলো, আর এক এক করে সাবধানে তাল পাড়তে শুরু করলো। কিছু সময় কেটে গেল, তারপর হঠাৎ মিনা ওখানে পৌঁছলো। বাবা! মিনার আওয়াজ শুনে মুকুন্দের ধ্যান সরে গেল, আর ও পা পিছলে সোজা মাটিতে পড়ে গেল। বাবা! মিনা সঙ্গে সঙ্গে কিছু গ্রামবাসীকে ডাকলো। সবাই দৌড়ে এলো। কাকা, বাবা পড়ে গেছে। গ্রামবাসীরা দৌড়ে ওখানে পৌঁছলো। মুকুন্দের অপারেশন করা হলো, কিন্তু এবারও আর নিজের পায়ে কোনোদিন দাঁড়াতে পারবে না। এবার কি হবে? এবার আমাদের সংসার কিভাবে চলবে? তুমি চিন্তা করো না, কিছু না কিছু নিশ্চয়ই হবে। ভগবান আমাদেরকে দুঃখ দিয়েছে, তখন উনিই রাস্তা দেখাবেন। কিন্তু কিভাবে? আমি পঙ্গু হয়ে গেছি, এর থেকে তো মৃত্যু হলেই ভালো হতো। এরকম বলো না, তুমি আমাদের জীবন। ময়ূরী আর মুকুন্দ চিন্তায় ছিল যে ওদের জীবন এরপর কি করে চলবে। কিছুদিন পর মুকুন্দকে বাড়ি আনা হলো। ময়ূরী আর মুকুন্দের জমানো সব টাকা ওর চিকিৎসায় শেষ হয়ে গেছিল। আমি কোথাও কাজ খুঁজবো। তুমি বাইরের কাজ আর ঘরের কাজ একা কি করে সামলাবে? আমি কিছু না কিছু করে নেব। কিছু তো এমন কাজ হবে যেটা আমি এই অবস্থাতেও করতে পারবো। না না, তুমি বিশ্রাম নাও। না ময়ূরী, আমি এইরকম ভাবে তোমার উপর বোঝা হতে পারবো না। কিন্তু এরকম অবস্থায় তুমি কি বা করতে পারবে? কিছু তো একটা করতেই হবে। পরের দিন থেকে ময়ূরী কাজ খুঁজতে শুরু করে দিল। ও অনেক দোকান আর কারখানায় গেল, কিন্তু ও কোথাও কোনো কাজ পেল না। আমি কোনো কাজ তো পাচ্ছি না, ভাবছি কোনো ব্যবসাই শুরু করে দিই। কি রকম ব্যবসা? আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? আজকে বাজারে পকোড়ার দোকান দেখেছিলাম, অনেক ভিড় ছিল। আমিও তো ভালো পকোড়া বানাতে পারি, তো আমি যদি পকোড়া বিক্রি করি? করতে তো পারো, কিন্তু সবাইকার দোকানের পাকোড়া খুবই পছন্দ, তাই তোমাকে নতুন কিছু করে পাকোড়া বানাতে হবে। নতুন কিরকম? যেমন চাইনিজ পাকোড়া হয়, যেটা বাচ্চারা খুব পছন্দ করে, ওরকম কিছু একটা। এরকম কিছু। মিনা, তুই বল, তোর আর কি খেতে ভালো লাগে? আমার তো ম্যাগি ভালো লাগে। ম্যাগি পকোড়া কেমন হবে? ম্যাগির পাকোড়া ওরকমটা হয় নাকি? হ্যাঁ, তাও আবার খুব মুচমুচে। যা মিনা, দৌড়ে 1 প্যাকেট ম্যাগি নিয়ে আয়। মিনা ম্যাগি কিনতে চলে গেল, আর কিছুক্ষণ পর 2টো ম্যাগির প্যাকেট নিয়ে এলো। ময়ূরী ম্যাগি সেদ্ধ করলো, শুকিয়ে কিছু মশলা মিশিয়ে রেখে কড়াইতে ম্যাগি পকোড়া ভাজতে শুরু করে দিল। মিনা এক দৃষ্টিতে ওর মায়ের হাত দেখছিল। যখনই ম্যাগির পকোড়া ভেজে বাইরে এলো, মিনা ঝট করে একটা পকোড়া তুলে খেতে শুরু করে দিল। আরে আরে, গরম!
খুব সুস্বাদু হয়েছে মা। বাহ! মিনা একটা ম্যাগি পকোড়া নিজের বাবাকেও দিল। এটা তো সত্যিই খুব সুস্বাদু। হ্যাঁ, আমি বলেছিলাম না যে এটা খুব সুস্বাদু হয়। এই ম্যাগি পকোড়া কি বাজারে বিক্রি হবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এটা তো আগুন লাগিয়ে দেবে। ময়ূরী এটা শুনে খুশি ছিল। কিছুদিন পর ময়ূরী আর মুকুন্দ মিলে বাজারে ম্যাগি পকোড়ার স্টল বসালো। এটা কি আন্টি? ম্যাগি পকোড়া। ম্যাগির পকোড়া? হ্যাঁ। এক প্লেট দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, নাও। ময়ূরী ওই মেয়েটাকে ম্যাগি পকোড়া দিল। বাহ, খুব সুস্বাদু খেতে। আজ অবধি এরকম পকোড়া কোথাও খাইনি। ওই মেয়েটাকে দেখে আরো অনেক লোক ময়ূরীর ম্যাগি পকোড়া খেতে এলো। কাকিমা, এটা তো হেভি। মুকুন্দ ম্যাগি পকোড়া ভাজতে ময়ূরীকে সাহায্য করছিল। ও পঙ্গু ছিল। প্রথম দিন ময়ূরী আর মুকুন্দের ভালো রোজগার হয়েছিল। ওরা খুশি মনে বাড়ি ফিরে এলো। ভাবতে পারিনি যে আমাদের এত ভালো রোজগার হবে। এই দুঃখের সময় এটাই একটা সুখের বিষয়। বাবা, তুমি চিন্তা করো না, আমাদের সব দুঃখ কেটে যাবে। তুমিও ঠিক হয়ে যাবে। পুরো পরিবার আশার আলোর প্রভাব পড়ছিল। সবাই একসাথে খেটে চেষ্টা করতে লাগলো। ওদের ম্যাগি পকোড়ার ব্যবসা এগোচ্ছিল। গ্রাহকদেরও ভিড় হতে শুরু হলো, আর আশাপাশি ওদের রোজগারও বেড়ে গেল। ম্যাগি পকোড়া তাড়াতাড়ি বিখ্যাত হয়ে গেল। ওদের রোজগার এত বেড়ে গেল যে মুকুন্দের ভালোর থেকে ভালো চিকিৎসা শুরু হয়ে গেল। এই চিকিৎসায় মনে হয় মুকুন্দ, আপনি হাঁটতেও পারবেন, কিন্তু সেট অফ সার্জারি করতে হবে। এই চিকিৎসায় আপনার শরীর ভালো রেসপন্ডও করছে। এই খবরটা পুরো পরিবারের জন্য আনন্দের ছিল। 6 মাস পর আজ ময়ূরী ম্যাগি পকোড়ার বড় দোকান খুলল, আর এই আনন্দ মুকুন্দ আরও বাড়িয়ে দিল। আজ অল্প সময়ের জন্যই মুকুন্দ দাঁড়াতে শুরু করলো। এটা আশার সেই আলো যাতে বোঝা যায় মুকুন্দ খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়িয়ে পড়বে। আর এগুলো সব এদের একটা ম্যাগি পকোড়ার জন্য হয়, আর পরেও এই ম্যাগি পকোড়া বিখ্যাতই থাকবে। রাধা একজন গরিব কিন্তু সৎ আর পরিশ্রমী মহিলা ছিল। সে একটা ছোট্ট লাড্ডুর দোকান চালাতো, যেখানে সে লাড্ডু বানিয়ে বিক্রি করত। তোমার লাড্ডু খুবই সুস্বাদু। মনে হয় তোমার হাতে জাদু আছে। রাধা খুবই সততার সাথে শুদ্ধ ঘি দিয়ে লাড্ডু বানাতো। ও লাড্ডুর বাড়ন্ত বিক্রি দেখে রাধার প্রতিবেশী জিগ্নেশ মিষ্টি দোকানদার খুব হিংসে করত। আরে এসো দিদি, কোন মিষ্টিটা নেবে? না না, আমার তো শুধু রাধার লাড্ডুই চাই। লোকে এখন জিগ্নেশের দোকান থেকে মিষ্টি কেনার জায়গায় রাধার কাছ থেকে লাড্ডু কিনত। হিংসের বশে জিগ্নেশ রাধার লাড্ডুর খুব উপহাস করত। তোমার লাড্ডু কত পানসা আর পাথরের মতো শক্ত দেখো। এগুলো বিক্রি করার সময় একটা হাতুড়িও সাথে দিয়ে দিও ভাঙার জন্য। জিগ্নেশের কথায় রাধার খুব মন খারাপ হতো। তা সত্ত্বেও সে খুবই পরিশ্রম আর সততার সাথে স্বাদযুক্ত লাড্ডু বানাতো আর বিক্রি করত। আস্তে আস্তে রাধার লাড্ডুর দোকানের নাম ছড়িয়ে পড়ল। অন্য গ্রাম থেকেও মানুষ ওর লাড্ডু কেনার জন্য আসতে শুরু করলো। একদিন একজন মস্ত বড় লোক সে নিজের ছেলের বিয়ের জন্য রাধাকে 5000 লাড্ডু বানাবার অর্ডার দিল। কাল সকালে আমার বাড়িতে 5000 লাড্ডু পৌঁছে দিও, খুবই সুস্বাদু, যেমন তুমি বানাও।
লাড্ডু আপনার বাড়িতে পৌঁছে যাবে। এত বড় অর্ডার পাওয়া মাত্রই রাধা লাড্ডু বানানো শুরু করে দিল। একের পর এক ও লাড্ডু বানাতে থাকলো। আর রাতের মধ্যেই ও সমস্ত লাড্ডু বানিয়ে একটা বড় বাসনে রেখে দিল। সকালে এই লাড্ডু শেঠজির বাড়িতে পৌঁছে দেব। রাধা নিজের দোকান বন্ধ করে নিশ্চিন্তে বাড়ি ফিরে গেল। কিন্তু ওর প্রতিবেশী দোকানদার জিগ্নেশের মাথায় অন্য কিছুই চলছিল। ও চাইছিল যে রাধার লাড্ডু শেঠজির বাড়িতে যেন না পৌঁছয়, আর শেঠজি রাধার উপর যেন রেগে যান। রাধার নাম খারাপ হলে ওর লাড্ডুর দোকান বন্ধ হয়ে যাবে একেবারে। জিগ্নেশ নিজের দোকানে গেল আর একটা বড় মতো খাঁচা নিয়ে এলো, যার ভেতর 3-4টে মোটা ইঁদুর বন্ধ ছিল। ও লুকিয়ে রাধার দোকানে ইঁদুরগুলোকে ছেড়ে দিল। এই মোটা ক্ষুধার্ত ইঁদুরগুলো সকাল পর্যন্ত সমস্ত লাড্ডু শেষ করে ফেলবে। পরের দিন সকালে রাধা যেই না নিজের দোকান খুলল, ইঁদুরগুলোকে দেখে ও হতভম্ব হয়ে গেল। হ্যাঁ, এই ইঁদুরগুলো আমার দোকানে কোথা থেকে এলো? হে ভগবান, এরা তো সব লাড্ডু খেয়ে ফেলেছে। এবার আমি শেঠজিকে কি দেব? দূরে দাঁড়িয়ে জিগ্নেশ রাধার লাড্ডুগুলোর ক্ষতি দেখে খুব আনন্দ পেল। ইঁদুরগুলো লাড্ডু খেয়ে ফেলেছে। শেঠজির বাড়িতে লাড্ডু পৌঁছবার সময় হয়ে গেছিল, কিন্তু রাধার সমস্ত লাড্ডু তো ইঁদুররাই শেষ করে দিয়েছিল। রাধা সমানে কাঁদছিল। এখন আমি কি করব? তখনই ওর চোখ দোকানের কোনায় রাখা এক চকচকে কলসির ওপর পড়ল। এই কলসিটা কোথা থেকে এলো? এটা তো আমার নয়। রাধা কলসিটার কাছে গেল। ও কলসির ভেতরে উঁকি মেরে দেখলো, কিন্তু সেটা খালি ছিল। এই কলসিটা এখানে কে রেখে গেল? রাধা কলসিটাকে ভালো করে দেখলো, তারপর তার ভেতরে হাত ঢোকালো। তখনই ওর হাতে 2টো লাড্ডু উঠে এলো। এই চমৎকার দেখে রাধা অবাক হয়ে গেল। এই লাড্ডু কোথা থেকে এলো? রাধা আবার কলসির ভেতরে উঁকি মেরে দেখলো, কিন্তু কলসি একদম খালি ছিল। ও একবার আবার কলসির ভেতরে হাত ঢোকালো। এইবারও ওর হাতে 2টো লাড্ডু উঠে এলো। এই চমৎকার দেখে রাধা খুব খুশি হয়ে গেল। এটা তো জাদুর কলসি, যে আমাকে প্রত্যেকবারে 2টো করে লাড্ডু দিচ্ছে। প্রত্যেকবারে 2টো করে লাড্ডু বের করে রাধা কিছুক্ষণের মধ্যেই 5000 লাড্ডু জড়ো করে নিল, আর সেগুলো শেঠজির বাড়িতে দিতে বেরিয়ে পড়ল। রাধাকে লাড্ডু নিয়ে যেতে দেখে জিগ্নেশ অবাক হয়ে গেল। ওর লাড্ডু তো ইঁদুরে খেয়ে ফেলেছিল, তাহলে এত তাড়াতাড়ি ও এত লাড্ডু কোথা থেকে নিয়ে এলো? আমার খোঁজ করতেই হবে যে এটার রহস্যটা কি। কিছুক্ষণ পর লাড্ডু পৌঁছে রাধা ফিরে এলো নিজের দোকানে।
তারপর আবার সেই কলসিতে হাত ঢুকিয়ে আরো কিছু লাড্ডু বের করা শুরু করে দিল। দূরে দাঁড়িয়ে জিগ্নেশ এই চমৎকার দেখে অবাক হয়ে গেল। আচ্ছা, তো এই কলসির জন্যই ও লাড্ডুগুলো পাচ্ছে। আজ রাতে আমি ওর কলসিটাই চুরি করে নেব, তারপর আমিও কলসির থেকে লাড্ডু বের করে বিক্রি করব। জিগ্নেশ একটা সুযোগের অপেক্ষায় ছিল। যখন রাধা গ্রাহকদের লাড্ডু বিক্রি করতে ব্যস্ত হয়ে গেল, তখন জিগ্নেশ ওই জাদুর কলসিটাকে চুরি করে নিল। এবার এই কলসি থেকে লাড্ডু আমি বের করব। জিগ্নেশ যেই না লাড্ডু বের করার জন্য কলসির ভেতরে হাত ঢোকালো, ওর হাতে দুটো লাড্ডুর বদলে দুটো বিষাক্ত সাপ উঠে এলো। সাপ দেখে জিগ্নেশের অবস্থা খুব খারাপ হয়ে গেল। সাপের থেকে পেছন ছাড়াতে জিগ্নেশ কলসি ফেলে পালিয়ে গেল। এই গল্পের থেকে আমরা এটা শিক্ষা পাই যে যারা পরিশ্রম আর সততার সাথে কাজ করে তাদের সমস্ত কঠিন কাজ সহজ হয়ে যায়, কিন্তু যারা অন্যদের উপরে হিংসে করে তাদের ক্ষতি করার চেষ্টা করে তারা নিজেরাই নিজের ক্ষতি করে বসে। একটা খুব সুন্দর গ্রাম ছিল, যেখানে সব সময় ফসলে মাঠঘাট ভরে থাকতো। তারই মধ্যে একখানা শম্ভুর ছিল। শম্ভু 3 মাস কঠোর পরিশ্রম করত, তবেই ওর জমিতে ভালো ফসল হতো। যখন ফসল কাটার সময় হয়ে যেত, শম্ভু খুব খুশি হতো নিজের ফসলগুলোকে দেখে। এই দেখো গিন্নি, আমাদের ফসল একেবারে সোনার মতো দেখাচ্ছে। সোনার মতো দেখাচ্ছে, কিন্তু সোনা তো নয়। তুমি তো সারাক্ষণ ওই মুখ গোমরা করেই থাকো, কখনো কখনো ফসল দেখে একটু খুশি হতে পারো না? যেদিন তুমি জমিতে সোনা ফলাবে সেদিন আমি অবশ্যই খুশি হব। তুমি যা ফসল ফলাও তাতে অনেক কষ্টে সৃষ্টে আমাদের সংসারটাই চলে। বিয়ের সময় কত স্বপ্ন দেখে এসেছিলাম আমি যে আমার স্বামী আমাকে সোনা দিয়ে ঢেকে দেবে, কিন্তু সব স্বপ্ন ভেঙে গেল আমার। শম্ভুর বউ ওকে সব সময় কথা শোনাতো। কয়েক মাস কেটে গেল, আর আজ শম্ভু মাটি কাটতে শুরু করলো। ও নিজের কোদাল দিয়ে মাটিতে এক ঘা দিল। তখনই ওর কোদাল কোনো একটা জিনিসের সাথে গিয়ে লাগলো। শম্ভু নিজের হাত দিয়ে আশেপাশের মাটি সরালো, আর ওখানে একটা মাটির কলসি পেল। এটা এখানে কিভাবে এলো? যাই হোক না কেন, এটাকে আমি আমার সাথে বাড়ি নিয়ে যাব। শম্ভু কলসিটাকে এক ধারে রেখে দিয়ে আবার মাটি কাটতে শুরু করলো। সকাল থেকে দুপুর পর্যন্ত পরিশ্রম করে ও খুব ক্লান্ত হয়ে পড়েছিল। ও নিজের কোদালটাকে কলসিতে রেখে দিল, আর ওরই পাশে গাছের নিচে ঘুমিয়ে পড়ল। শম্ভু যখন ঘুম থেকে উঠল, অবাক হয়ে গেল, কারণ ওতে একটার বদলে 3টে কোদাল ছিল। বাকি দুটো কোদাল এর মধ্যে কে রাখলো? আমার কাছে তো একটাই কোদাল ছিল। যাকগে, যাই হোক না কেন, ভালোই হলো, আমি এগুলো বাড়ি নিয়ে যাই। শম্ভু ওই কলসিটাকে বাড়ি নিয়ে গেল। এই শোনো গিন্নি, আজ একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে। আমি এই কলসিটা পেয়েছি, আর তারপর আমি এতে আমার কোদালটা রেখেছিলাম, আর আমি যখন ঘুম থেকে উঠি দেখি যে এতে একটার বদলে দুটো কোদাল রয়েছে। এই দেখো, তিনটে কোদাল। নিশ্চয়ই এটা কোনো জাদুর কলসি। কি যাতা বলছো তুমি? কখনো তো আমার কথা বিশ্বাস করো। চলো একটা পরীক্ষা করে দেখি। আর সেটা কিভাবে? আমি এতে আমার একটা বালা রাখবো।
তারপর দেখি শান্তা ওতে নিজের একটা বালা রেখে দিল আর ওরা অন্য ঘরে চলে গেল। রাতের বেলায় ওগুলো নিজে থেকেই একটা থেকে 3টে বালায় পরিণত হলো। আর তারপর সকালে যখন শম্ভু আর শান্তা ওই কলসিটাকে দেখলো তখন আমি বলেছিলাম না এটা জাদুর কলসি। ঠিকই বলেছো, এটা সত্যিই জাদুর কলসি। আমাদের তো কপাল খুলে গেছে, আমরা এবার ধনী হয়ে যাব। আমার বিয়ের সমস্ত ইচ্ছেগুলো আমি পূরণ করব। হ্যাঁ হ্যাঁ গিন্নি, ঠিক আছে, কিন্তু খুবই সাবধানে। এই জাদু কলসির ব্যাপারটা যেন 5 কান না হয়ে যায়। আমি কি বোকা নাকি যে লোককে বলে বেড়াবো? ঠিক আছে ঠিক আছে, আমি এখন জমিতে যাচ্ছি। শম্ভু নিজের জমির জন্য বেরিয়ে গেল আর এদিকে শান্তা সমস্ত জিনিসকে একটা থেকে 3টে করছিল। প্রথমেও নিজের একটা ভালো শাড়ি ওই কলসির মধ্যে রেখে দিল। কিছুক্ষণের মধ্যেই 3টে শাড়ি হয়ে গেল। তারপর শান্তা ওর মধ্যে নিজের সোনার চুড়ি রাখলো, ওটাও একটা থেকে 3টে হয়ে গেল। তারপর আর শান্তা হাতের সামনে যা পাচ্ছিল সেগুলোকে 3টেতে করতেই ব্যস্ত ছিল। বিকেলে যখন শম্ভু বাড়ি ফিরে এলো, ও নিজের ঘরের মধ্যে ঢুকে অবাক হয়ে গেল। ঘরে একটার জায়গায় 3টে চেয়ার ছিল, 3টে ঘড়ি, প্রতিটা বাসন 3টে করেছিল। ও নিজের বউয়ের দিকে তাকিয়ে দেখলো, তখন ওর গলায় দেখলো 3টে মঙ্গলসূত্র, হাতে 3টে করে বালা। ও মেঝেতে দেখলো যে প্রতিটা শাড়ি 3টে করেছিল। এবার আমরা ধনী লোক হয়ে গেছি। আমার কাছে কত গয়না রয়েছে আর শাড়িও। এই দেখো কত বাসন কোসন, প্রতিটা জিনিস 3টে করে। এমনকি আমি এতে আমার 2টো মুরগিও রেখেছিলাম। এখন আমাদের কাছে 6টা মুরগি হয়ে গেছে। আমাদের তো কপাল খুলে গেছে। ওগো শুনছো, আমি কালকে এগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করব আর তারপর আমরা আরো ধনী হয়ে যাব। তারপর আর কি, সারা গ্রামে আমি একাই শেঠানি হয়ে ঘুরে বেড়াবো। শম্ভু শান্তার চোখে লোভ দেখতে পাচ্ছিল। আচ্ছা, ওই ঘোড়াটা কোথায় গেল? এই যে এখানে। শম্ভু ওই কলসিটার কাছে গেল আর ওটাকে তুলে মাটিতে আছড়ে ভেঙে ফেলে দিল। আরে রে রে, এই কি করলে তুমি? আমার জাদুর কলসি, আমার ধনী হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে দিলে তুমি। তুমি লোভে অন্ধ হয়ে যাচ্ছিলে। ভালো হয়েছে যে আমি সময় থাকতেই এই কলসিটাকে ভেঙে ফেলেছি, না হলে কে জানে তুমি কি সর্বনাশ ডেকে আনতে। শম্ভু নিজের বউ শান্তাকে এই লোভের হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল। আর এই কাহিনী থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে বেশি লোভ করাটা বিপজ্জনক হতে পারে।